রাতের আধারে এই মহিলা পুলিশ অফিসারের সঙ্গে খারাপ কাজ করে কিছু প্রভাবশালী লোকেরা। এরপর তার বাড়িতে আগুন দিয়ে দেয়। ঘরের মধ্যে শুয়েছিল তার ছোট্ট মেয়ে এবং তার স্বামী। যারা ঘরে আগুন দিয়েছিল তাদের নামে থানায় কেস করলে তেমন কোনো ফয়সালা হয় না। এর জন্য সে নিজেই চিন্তা করে কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায়। তার এই দুর্দিনের সময় একটি লোক এসে তার পাশে দাঁড়ায়। এই লোকটিকে সে একসময় মোটেও পছন্দ করত না, কিন্তু এই লোকটি ছিল মেয়েটির খুবই কাছের একজন মানুষ। এখন প্রশ্ন হচ্ছে, কেন পুলিশ অফিসারের সঙ্গে এই খারাপ কাজ করতে হলো, আর এই লোকটি বা তার কি হয়? বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলুন সরাসরি গল্পটা উপভোগ করা যাক। শুরুতেই এক ব্যক্তিকে দেখানো হয় যে একটি নিস্তব্ধ জায়গায় পুরনো একটি ঘরে রয়েছে, যার নাম হলো রানা। আর তখনই পাশের রুম থেকে এক মহিলার চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। তখনই রানার কাছে পূর্ণিমা নামের একটা মেয়ে আসে। সে বলে, আমি সবার অ্যাড্রেস এই কাগজে বের করে ফেলেছি। সেই কাগজটি পাওয়া মাত্রই রানা ওই মহিলার কাছে যায়, যেই মহিলা পাশের রুমে বাধা অবস্থায় ছিল। আর এখানে আমরা দেখতে পাই পূর্ণিমা ওই মহিলার অবস্থা খুবই খারাপ করে ফেলেছে, তাকে প্রচুর আঘাত করেছে। এরপর যখন তারা বাইরে বেরিয়ে যায় তখন ওই মহিলাকে আগুনে জ্বালিয়ে দেয় এবং এখানেই সিন কাট হয়ে যায়। তারপরে সিন অতীতে চলে যায়, যেখানে গ্রামের 4 জন ধনী লোক বসেছিল। এই 4 জন লোকের নাম হলো মানি, ধীরেলাম্বু, ভাসু এবং গিরি। আর এখানে তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা চলতে থাকে। এখানে ধীরেলাম্বুর ছোট ভাই হচ্ছে গিরি। গিরির কথা অনুযায়ী তার বড় ভাই বাবার সব সম্পত্তি জোর করে লিখে নিয়েছে, তাই গিরি সবসময় তার বড় ভাইয়ের কাছে সম্পত্তির ভাগ চায়। ধীরেলাম্বু বলে, আমি তোমাকে একটা কানা করিয়ে দেব না। আমাদের বাবা সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে, আমি কেন তোমাকে ভাগ দিতে যাব? এর জন্য গিরি সবসময় সুযোগ খুঁজতে থাকে যে কখন তার বড় ভাইকে মেরে ফেলবে এবং সব সম্পত্তি নিজে দখল করে নেবে। যাই হোক, তাদের রাইস মিলে কাজ করে মারাপ্পা নামের একটি কর্মচারী। তখন তার সাথে থাকা একটা লোক বলে, ভাই আপনি ইলেকশনে দাঁড়ান, আমি সবাইকে বলবো আপনাকে ভোট দিতে, কারণ আপনি আমাদের কষ্টটা বোঝেন, আর ইলেকশন করার অধিকার তো আমাদেরও রয়েছে। তখন তাদের কথা সমু শুনে ফেলে, কিন্তু মানি এবং তার দলবল চায় না যে নিচু জাতের লোকেরা ইলেকশন করুক, তারা যেন সবসময় তাদের নিচেই থাকে। এরপর সৌম্য এসে মারাপ্পাকে টয়লেট পরিষ্কার করতে বলে। এখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। দেখতে দেখতে এখানে গন্ডগোল বেঁধে যায়, তাদের মধ্যে তুমুল লড়াই হয়। এর জন্য মারাপ্পার মালিক তাকে বকাঝকা করতে শুরু করে। সে বলে, তুমি এখানে কাজ করতে এসেছো নাকি রাজনীতি করতে? আর তোমার ওয়াইফ পুলিশ বলে তোমার এত অহংকার, তোমার এই অহংকার আমি চূর্ণ করে ফেলবো। এইসব বলে মানি চাকরি থেকে ওকে বরখাস্ত করে দেয়। পরের সিনে আমরা একটি মেয়েকে দেখতে পাই, যার নাম হলো লক্ষ্মী। লক্ষ্মী প্রতিদিন এই জায়গায় এসে তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। তখন লক্ষ্মীর কাছে প্রতিদিন রানাও আসতো, আর লক্ষ্মী তার স্কুলের ব্যাপারে রানাকে বলতে থাকে। কিছুক্ষণ পর রানা দেখতে পায় লক্ষ্মীর মা চলে এসেছে। তাড়াহুড়া করে রানা সেখান থেকে উঠে চলে যায়, আর লক্ষ্মীকে বলে পরে আবার আসবো। এরপর পূর্ণিমা তার মেয়েকে নিয়ে বাইরের দিকে যেতে থাকে। যাওয়ার সময় লক্ষ্মী তার মাকে জিজ্ঞাসা করে, মা তুমি কেন রানা আঙ্কেলের সঙ্গে কথা বলো না? কিন্তু পূর্ণিমা এর কোনো জবাব তাকে দেয় না। কিছুক্ষণ পর পূর্ণিমা এবং লক্ষ্মী বাড়িতে চলে আসে। সেখানে অলরেডি মারাপ্পা বসেছিল, যে ছিল পূর্ণিমার স্বামী। তখনই পূর্ণিমা খেয়াল করে মারাপ্পার গালে কারোর আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ণিমা তখন তাকে জিজ্ঞাসা করে এসব কি হয়েছে। মারাপ্পা তখন বাধ্য হয়ে সব কথা খুলে বলে। পূর্ণিমা তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমরা গরিব মানুষ, আর আমাদের চাকরিও ছোটখাটো, দুজনে কষ্ট করে উপার্জন করলে সুন্দরভাবে সংসারটা চলে যাবে। আমাদের রাজনীতি করার কি বা দরকার? ঘরে আমাদের ছোট্ট একটা মেয়ে রয়েছে, কয়েক বছর পর ও বড় হয়ে যাবে এবং ওকে বিয়েও দিতে হবে। এর জন্য আমাদের উচিত এখন থেকে টাকা জমানো। তখন পূর্ণিমা বলে, তুমি কালকে গিয়ে তাদের কাছে মাপ চাও আর চাকরিতে আবারও জয়েন করো। পরের দিন মারাপ্পা আবারও ফ্যাক্টরিতে চলে যায়, সবার কাছে মাপ চাইতে থাকে। আর মানিকে গিয়ে বলতে থাকে, সাহেব রাগের মাথায় উল্টোপাল্টা কথা বলে ফেলেছি, আমাকে মাফ করে দাও। কিন্তু তারা তাকে মাফ করে না। মারাপ্পা আর পূর্ণিমার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। তারা বলতে থাকে, তোমার কাজ করার কি বা দরকার? ঘরে তোমার সুন্দরী স্ত্রী রয়েছে, তাকে মাঝে মাঝে আমাদের কাছে পাঠিয়ে দিও, তাহলে তুমি টাকা পাবে। এসব শোনার পর মারাপ্পার অনেক রাগ হয়। এরপর সে মানির উপরে হামলা করে বসে। এদিকে মানির লোকেরাও তার উপরে হামলা করে। তখন মারাপ্পার সঙ্গে আসা লোকটি তাকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সবার সামনে এত অপমান মানি সহ্য করতে পারে না। তারা 4 জন মিলে প্ল্যান করে তাকে এবং তার ওয়াইফকে আসলে একটা শিক্ষা দিয়েই ছাড়বে। যাই হোক, এদিকে লক্ষ্মী রানার কাছে আসে একটা ছেলেকে নিয়ে। এই ছেলেটির নাম হলো শুভাকর। শুভাকর লক্ষ্মীর বেস্ট ফ্রেন্ড, আর সে চোখে দেখতে পারে না। লক্ষ্মী রানাকে শুভাকরের ব্যাপারে বলতে থাকে। ঠিক তখনই সেখানে শুভাকরের বাবা আসে ধীরালম। ধীরালম সেখান থেকে শুভাকরকে নিয়ে যায়। এরপর রানা আর লক্ষ্মী পূর্ণিমার জন্য অপেক্ষা করতে থাকে। এতক্ষণে তার চলে আসার কথা ছিল, কিন্তু আজ বেশি লেট হচ্ছে। তখন লক্ষ্মী বলে, কখনো কখনো আমার মায়ের আসতে একটু লেট হয়। কিন্তু পূর্ণিমা যখন ঘরে ফিরছিল তখন তার অফিসার তাকে এক জায়গায় আসতে বলছিল। অফিসার তাকে বলে, এখানে ছোট্ট একটা সালিশি রয়েছে, আমরা সমাধান করেই চলে যাব। পূর্ণিমা সেখানে এসে দাঁড়িয়ে যায়। তখন সেখানে শুভাকরকে দেখতে পায়, আর পূর্ণিমা শুভাকরকে লক্ষ্মীর ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন শুভাকর সবকিছু বলে দেয় যে লক্ষ্মীর সঙ্গে সে ছিল, কিন্তু তার বাবা তাকে নিয়ে এসেছে।
অন্যদিকে আমরা দেখতে পাই ওই অফিসার মানির কথায় পূর্ণিমাকে এখানে নিয়ে এসেছে। অফিসার তাদেরকে বোঝায় যে ও পুলিশওয়ালি, ওর সঙ্গে কোনো উল্টোপাল্টা কাজ করো না, তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে। কিন্তু ওরা ওই অফিসারের কথা শোনে না এবং পূর্ণিমাকে একে একে মারধর করতে শুরু করে। অন্যদিকে রানা লক্ষ্মীকে নিয়ে বাড়ির দিকে ফিরতে শুরু করে, কারণ মায়ের জন্য অপেক্ষা করতে করতে রাত হয়ে গেছে। বাড়িতে এসে দেখতে পায় পূর্ণিমা এখনও বাসায় ফেরেনি। এদিকে মারাপ্পা মদ খেয়ে পড়ে আছে। এসব দেখে রানা লক্ষ্মীকে তার বাবার কাছে শুইয়ে দেয় আর বলে, আমি বাইরে তোমার মায়ের জন্য অপেক্ষা করছি, যতক্ষণ না তোমার মা ফিরে আসবে ততক্ষণ আমি বাইরেই থাকব। ওই চারজন পূর্ণিমার সঙ্গে খারাপ কাজ করার পরে তারা বাইরে কিছু বাচ্চাদেরকে দেখতে পায়। তখন তারা ওই বাচ্চাদেরকে বলে, তোমরা এখানে কি করছো? ভিতরে একটা সুন্দরী মেয়ে আছে, যাও এবং উপভোগ করো। তখন তারা সবাই ওই বাড়ির মধ্যে চলে যায় আর যাওয়ার সময় শোভাকরকেও তারা ডেকে নিয়ে যায়। এখন প্রশ্ন হলো ওই বাচ্চারা তার সঙ্গে কি করেছে। পূর্ণিমা তখন শোভাকরকে তার কাছে ডেকে নেয়। এদিকে ওই চারজন বদমাশ লোক পূর্ণিমার বাড়িতে যায় তার বাড়িতে আগুন দেওয়ার জন্য, কিন্তু সেখানে দেখতে পায় সেখানে রানা দাঁড়িয়ে আছে। তখন বাসু রানাকে অন্যমনস্ক করার জন্য ওর কাছে ম্যাচবক্স চায়। রানা যখন তাকে ম্যাচবক্স দিতে যায় তখন সুযোগ বুঝে বাসু তার মাথায় আঘাত করে এবং রানাকে অজ্ঞান করে ফেলে। এরপর ওরা চারজন মিলে সারা বাড়িতে তেল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। বাড়ির ভেতরে থাকা পূর্ণিমার স্বামী এবং তার মেয়ে চিৎকার করে কাঁদছিল, কিন্তু এক পর্যায়ে তারা মারা যায়। অন্যদিকে সেই পুলিশ অফিসার পূর্ণিমার কাছে যায় এবং একই কাজ করতে শুরু করে। কিছুক্ষণ পর রানার হুঁশ আসে এবং দেখে সারা ঘর আগুনে জ্বলছে। এসব দেখে সে অনেক কষ্ট পায় যে ওর সামনে ছোট একটা বাচ্চা মেয়ে বায়ুসহ পুড়ে যাচ্ছে, কিন্তু ও কিছুই করতে পারছে না। এইসব ভেবে রানা অনেক কান্নাকাটি করতে শুরু করে। এরপর আমাদেরকে পূর্ণিমার ছোটবেলার কাহিনী দেখানো হয়। এখানে দেখা যায় পূর্ণিমার বাবা আগে থেকেই বিবাহিত ছিল, কিন্তু এই খবর পূর্ণিমার মা পূর্ণিমা হওয়ার পর জানতে পারে। তখন পূর্ণিমা এবং পূর্ণিমার মাকে নিয়ে ওই দ্বিতীয় সংসারে চলে যায়। পূর্ণিমার সৎমা তাদেরকে দেখে অনেক বকাঝকা করতে থাকে। তখন সে বলে, তোমাদের জন্য আমার সংসার নষ্ট হয়ে গেছে, তুমি যেভাবে আমার সংসার জ্বালিয়েছ ঠিক একইভাবে তোমার পরিবারও একসময় জ্বলে যাবে। এই রানা হলো পূর্ণিমার সৎমায়ের ছেলে, মানে পূর্ণিমা এবং রানা তারা ভাই বোন ছিল। মূলত এই জন্য পূর্ণিমা রানার সঙ্গে কথা বলে না, কারণ রানার মা তাদেরকে অভিশাপ দিয়েছিল। যাই হোক, বর্তমানে পূর্ণিমা দেখতে পায় তার বাড়িঘর পুরে ছাই হয়ে গেছে। এসব দেখে সে নিস্তব্ধ হয়ে বসে পড়ে। পূর্ণিমাকে তার প্রতিবেশীরা ডাকে আর বলে, তুমি সকাল থেকে কিছু খাওনি, এসো আমাদের সঙ্গে কিছু খেয়ে যাও। একটু পরে দেখা যায় সেখানে রানা চলে আসে। রানাকে দেখে পূর্ণিমা বলে, এখন কি দেখতে এসেছো যে তোমার মায়ের অভিশাপ লেগে গেছে? দেখো, আমার সারা পরিবার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এভাবে পূর্ণিমা হতাশ হয়ে নিজের কথা নিজে বলতে থাকে। পূর্ণিমার এই অবস্থা দেখে সেখান থেকে রানা চলে যায়। যাই হোক, এই ঘটনার 1 মাস পরে পূর্ণিমা থানায় তাদের বিরুদ্ধে মামলা করে, কিন্তু মামলায় উল্লেখ করে ওই চারজন শুধুমাত্র তার ঘর জ্বালিয়েছিল। তখন তার উকিল এসে বলে, এই কেস ততটা মজবুত হবে না, তুমি ওদের নামে রেপ কেস দিয়ে দাও, তাহলে কেসটা অনেক মজবুত হয়ে যাবে। কিন্তু পূর্ণিমা এসব করতে রাজি হচ্ছিল না, কারণ তার সিনিয়র অফিসার তার উপরে প্রেশার ক্রিয়েট করছিল। আর এখানে আরও একটা কথা বলে রাখি, ওই চারজন পূর্ণিমার বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার পর পুলিশের কাছে নিজেরাই ধরা দিয়েছিল। যাই হোক, কিছুক্ষণ পর তাদেরকে কাঠগড়ায় আনা হয়। আর ওই চারজনের লয়ার ছিল এক মহিলা। এই মহিলার নাম ছিল রানী। মহিলাটি জজকে বলে, আমার মক্কেল জানতো না ওই ঘরে মানুষ রয়েছে, ওরা না জানে ভুলবশত আগুন জ্বালিয়ে দিয়েছিল। এইসব কথা শোনার পর জজ তাদেরকে 15 দিনের জন্য রিমান্ডে নেওয়ার আদেশ দেয়। শুনানি শেষে রানী আর ওই অফিসার একটা প্ল্যান করে। প্ল্যান ছিল এরকমের যে অফিসার ওই চারজনকে জেল থেকে পালাতে সাহায্য করবে আর ওদের চারজনকে রিসিভ করার জন্য গিরি চলে আসবে। কিন্তু ধীরেমল গিরির সঙ্গে যেতে রাজি হচ্ছিল না, গিরি তো তাকে হত্যা করতে চায়। যাই হোক, গিরি তাদেরকে সেখান থেকে নিয়ে ভিন্ন ভিন্ন জায়গায় লুকিয়ে রাখে। এরপর অফিসার সেখানে এসে অভিনয় করে যে ওই চারজন আসামি পুলিশের হাত থেকে পালিয়ে গেছে, যাও তোমরা ওদেরকে খুঁজে বের করো। এটা শুনে পূর্ণিমা অনেক রেগে যায় আর বলে ওরা কিভাবে পালিয়ে গেল। যাই হোক, ওখান থেকে হতাশ হয়ে পূর্ণিমা নিজের ঘরে আসে। তখন সেখানে রানাও আসে। রানা এসে পূর্ণিমাকে তার পরিবারের ব্যাপারে বলতে শুরু করে যে ওর ছেলেকে নিজে খুন করেনি, বরং অন্য কেউ খুন করেছিল। একদিন তার ছেলে আম চুরি করছিল আর সেই আম চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। ওরা তার ছেলেকে ধরে মারতে শুরু করে। যখন সেখানে রানার মা নিজের নাতিকে বাঁচানোর জন্য যায়, তাকেও মারধর করতে শুরু করে। তারা তাদের দুজনকে মেরে কুয়ায় ফেলে দেয়। পূর্ণিমা তখন জিজ্ঞাসা করে, এইসবের জন্য তোমার ওদের প্রতি প্রতিশোধ নিতে ইচ্ছা করে না? রানা বলে, ইচ্ছে তো করতো, আমি ওদেরকে মারার জন্য দেশীয় অস্ত্র রেডি করেছিলাম। তখন তোমার মেয়ে লক্ষ্মীকে দেখলাম আর ওকে আমি নিজের মেয়ের মতোই মনে করতাম। তখন থেকে আমার মনের ভেতর থেকে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা চলে গিয়েছিল, কিন্তু লক্ষ্মীর মৃত্যুর পর আবারও প্রতিশোধের ইচ্ছা জেগে উঠেছে। চলো পূর্ণিমা, আমরা ওদেরকে এক এক করে ভয়ানক মৃত্যু দেই। পূর্ণিমাও তখন রাজি হয়ে যায়। তখন পূর্ণিমাকে সাথে করে নিয়ে একটা শুনশান জায়গায় যায়। ওইখানে আগে থেকেই রানীকে আটকে রাখা হয়েছিল। এই মহিলা উকিল জানতো ওরা চারজন কোথায় লুকিয়ে আছে। পূর্ণিমা প্রথমে তাকে চাকু দিয়ে আঘাত করে এবং জানতে চায় ওরা কোথায় আছে। এই মহিলা প্রথমে বলতে চায় না, কিন্তু পরবর্তীতে ঠিকই বলে দেয়।
তখন তারা অ্যাড্রেস নিয়ে রানীকে জ্বালিয়ে সেখান থেকে চলে যায়। আর এই সিনটাই আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। যাই হোক, এরা দুজনে সৌম্যর জন্য অপেক্ষা করতে থাকে। রানীর ঠিকানা অনুযায়ী সৌম্য এখানেই থাকে, কিন্তু পূর্ণিমা এবং রানা কনফার্ম ছিল না। তখন পূর্ণিমা সাহস করে ওই ঘরের দিকে চলে যায় আর গিয়ে দেখতে পায় সেখানে সৌম্য রয়েছে। এরপর সেখানে রানাও চলে আসে আর তাদের দুজনকে দেখে সৌম্য ওখান থেকে পালাতে শুরু করে, কিন্তু সে বেশি মদ খাওয়ার কারণে ঠিকঠাক মতো পালাতে পারছিল না। এতে করে পূর্ণিমা আর রানা তাকে হাত পা বেঁধে আবার ওই ঘরে নিয়ে আসে। এরপর তার উপরে চলতে থাকে অমানবিক অত্যাচার। এখানে পূর্ণিমার ইচ্ছা ছিল ওকে আগুনে পুড়িয়ে মারবে, কিন্তু রানার কাছে তখন আগুন ছিল না। এর জন্য গাড়ির এসিড সৌম্যর প্রাইভেট পার্টে ঢেলে দেয় আর সে চিৎকার করতে করতে সেখানেই মারা যায়। এরপর রানা অন্যদের ঠিকানাও পেয়ে যায়। অন্যদিকে ধীরলাম তার ছেলেকে নিয়ে এদিক সেদিক পালাতে শুরু করে, কারণ গিরি তার পিছু করে আছে। গিরি যদি তাকে এবং তার ছেলেকে মেরে ফেলতে পারে তাহলে তাদের সম্পত্তি তার হয়ে যাবে। ধীরলাম নিজের ছেলেকে লুকিয়ে রেখে অন্য কোথাও পালাতে যাচ্ছিল, কিন্তু তখনই গিরির লোকজন তাকে ধরে ফেলে আর ওকে জিজ্ঞাসা করে, তোমার ছেলে কোথায়? তখন সে বলে, আমার ছেলেকে ওই ট্রাকে পাঠিয়ে দিয়েছি। এই বলে তাদেরকে পথভ্রষ্ট করে দেয়। গিরি তখন রেগে যায় আর ওকে সেখানেই মেরে ফেলে। কিছুক্ষণ পর পূর্ণিমা ওই জায়গায় ধীরলামকে খুঁজতে খুঁজতে চলে আসে, কিন্তু এসে দেখতে পায় সে অলরেডি মারা গেছে। পূর্ণিমা এতে অনেক রেগে যায়, কারণ সে নিজ হাতে ওদের সবাইকে মারতে চেয়েছিল। তখনই রানা জঙ্গলের পাশে শুভাকরকে দেখতে পায়। সেখানে দাঁড়িয়ে শুভাকর কান্না করছিল। পূর্ণিমা তখন সেখানে চলে আসে আর শুভাকরকে মারতে যায়। আর সে রানাকে বলে, ওই রাত্রে এই ছেলেটাও আমাকে স্পর্শ করেছে, ওকে মরতে হবে। রানা পূর্ণিমাকে থামিয়ে বলে, এটা একটা বাচ্চা ছেলে, ও এই কাজ করতে পারে না, আমি ওকে ছোটবেলা থেকেই চিনি। এরপর রানা শুভাকরকে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে। শুভাকর যেহেতু অন্ধ ছিল তাই ঠিকঠাক মতো বলতে পারে না যে তার বাবা বেঁচে আছে কিনা। এরপর যখন ওই ভ্যান নিয়ে সেখান থেকে চলে যায় তখন গিরি এবং তার দলবল তাদেরকে দেখতে পায়। রাত হলে রানা সমুদ্রের কিনারায় তার এক বন্ধুর কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে এখানে কোনো জাহাজ দাঁড়িয়ে আছে কিনা। তার বন্ধু বলে, হ্যাঁ, অনেকদিন যাবৎ সমুদ্রের মাঝখানে একটা জাহাজ দাঁড়িয়ে আছে। পূর্ণিমাকে সেখানে রেখে রানা এবং তার বন্ধু একটা নৌকায় করে সেই জাহাজের উদ্দেশ্যে চলে যায় আর গিয়ে দেখতে পায় আসলেই সেখানে একটা জাহাজ দাঁড়িয়ে আছে। রানা তখন জাহাজটিতে আগুন লাগিয়ে দেয় আর জাহাজে আগুন লেগেছে দেখে সেখানে থাকা সব মানুষ পানিতে ঝাঁপ দিতে থাকে। রানা আর পূর্ণিমা যাদেরকে দেখতে পায় তাদেরকে গুলি করে মেরে ফেলে। এরপর ফাইনালি বাসুকে পূর্ণিমার কাছে নিয়ে আসা হয়। তখন সেখানে রানা শুভাকরকে দেখতে পায় না। রানা যখন পূর্ণিমাকে জিজ্ঞাসা করে যে শুভাকর কোথায়, পূর্ণিমা তখন বলে, আমি ওকে তাড়িয়ে দিয়েছি। রানা শুভাকরকে খুঁজতে গ্রামে চলে যায়। এদিকে পূর্ণিমা বাসুকে নির্মমভাবে খুন করে। তখন গিরি এবং তার দলবল সেখানে চলে আসে। এদিক সেদিক দেখার পর রানার ভ্যান তাদের নজরে আসে। সব লোক ওইদিকে যেতে থাকে। অন্যদিকে রানা শুভাকরকে খুঁজে পায় আর শুভাকরকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই গিরির এক লোক রানাকে পেছন থেকে আঘাত করে। তখন রানা সাথে সাথেই তাকে গুলি করে এবং জায়গায় মেরে ফেলে। তখনই গিরির দলবল দেখতে পায় রানার কাছে বন্দুক রয়েছে আর রানা তাদের সবাইকে গুলি করে সেখানেই মেরে ফেলতে পারে। এর জন্য তারা সবাই রানার কাছে যেতে ভয় পাচ্ছিল। এদিকে পূর্ণিমার কাছে রানা চলে আসে। তখন গাড়িতে করে তারা সেখান থেকে চলে যেতে লাগে। রানা তখন বলে, গাড়িটা দ্রুত টানো, কারণ পেছনে ওরা পড়ে আছে। পূর্ণিমা বলে, ওরা কারা আর আমাদেরকে কেন মারতে চায়? রানা তখন বলে, ওরা মানির লোক। এটা শোনার পর পূর্ণিমা গাড়ি থামিয়ে দেয়। মানির লোকেরা যখন সামনে থেকে অ্যাটাক করতে যাবে ঠিক তখনই পূর্ণিমা গাড়ি স্টার্ট করে দেয় আর ওদের সবাইকে মেরে ফেলে। এইখানে এই সিনটা ছিল খুবই ভয়ঙ্কর। যাই হোক, পূর্ণিমা যখন গাড়ি থামায় তখন এক লোক তাকে আঘাত করার চেষ্টা করে। ওই লোকের হাতটি তখন পূর্ণিমা ধরে ফেলে এবং বন্দুক বের করে তাকে শুট করে মেরে ফেলে। অন্যদিকে সেই পুলিশ অফিসার মানির কাছে একটা খবর নিয়ে আসে আর বলে, পূর্ণিমা বাকি 3 জনকে মেরে ফেলেছে, এখন হয়তো মানির পালা। এই বলে মানিকে সাবধানে থাকতে বলে, কিন্তু মানি তখন বলে, ও একজন সাধারণ মহিলা, আমি ওকে ভয় পাই না। অন্যদিকে দেখা যায় পূর্ণিমা আর রানা এবার মানির ঠিকানা জোগাড় করে ফেলেছে। রানা পূর্ণিমাকে বন্দুক দিয়ে বলে, তুমি এখানে দাঁড়াও, আমি ভেতরে গিয়ে দেখছি, একটু পরে তুমি বন্দুক নিয়ে ভেতরে আসবে। এটা বলে শুভাকরকে রানা এক জায়গায় লুকিয়ে রাখে আর তাকে বলে, যতক্ষণ না আমি ফিরে আসছি ততক্ষণ তুমি এখানেই থাকবে। এরপর রানা বন্দুক নিয়ে তাদের আস্তানায় চলে যায়। এখানে রানা এবং ওই গুন্ডাদের মাঝখানে বেশ মারামারি হয়। একদিকে মারামারি হচ্ছে, অন্যদিকে পূর্ণিমা থিয়েটারের ভিতরে চলে যায় যেখানে মানি রয়েছে। এখানে মানিকে সে নির্মমভাবে মেরে ফেলে। এদিকে রানার কাছে আসে সেই পুলিশ অফিসার, কিন্তু রানা সেই পুলিশ অফিসারকে মেরে ফেলে। এইসব হওয়ার কিছুক্ষণ পর সেখানে গিরি এবং তার লোকেরা চলে আসে, কিন্তু ওদের সঙ্গে লড়াই করার মতো শক্তি পূর্ণিমা এবং রানার মধ্যে ছিল না, কারণ রানা অনেক আঘাতপ্রাপ্ত ছিল। পূর্ণিমা তখন রানাকে ভ্যানের কাছে নিয়ে আসে। রানা বলে, শুভাকর ওইখানে আছে, তুমি যাও ওকে নিয়ে আসো। পূর্ণিমা শুভাকরকে ডেকে আনতে যায়। এদিকে গিরি এবং তার লোকেরা রানার দিকে ধেয়ে আসছিল, কিন্তু রানার গাড়িতে অনেকগুলো গ্যাসের সিলিন্ডার ছিল। রানা সবগুলো সিলিন্ডার খুলে ফেলে এবং আগুন লাগিয়ে দেয়। সেই সঙ্গে তারা সবাই সেখানে মারা পড়ে। এইসব দেখে পূর্ণিমা অনেক ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে। আর এত বছর পর ফাইনালি পূর্ণিমা রানাকে ভাই বলে ডাক দেয়। এরপর পূর্ণিমা শুভাকরকে নিয়ে কোথাও চলে যায়। এখানে ক্লাইম্যাক্সে দেখানো হয় শুভাকর পূর্ণিমাকে স্পর্শ করছিল কিনা।
ওই দিন রাতে যখন শুভকর পূর্ণিমার কাছে গিয়েছিল তখন স্পর্শ করে বুঝতে পারে এটা পূর্ণিমা। তখন ওইখানে অন্যান্য ছেলেরা তার সঙ্গে খারাপ কাজ করছিল। সে ওখান থেকে বেরিয়ে যায় আর গিয়ে পুলিশ অফিসারকে বলে ওইখানে পূর্ণিমা আটকে আছে আর তার সঙ্গে ছেলেরা খারাপ কাজ করছে, যাতে করে পুলিশ অফিসার তাকে বাঁচিয়ে তুলতে পারে। কিন্তু সে তো জানতো না এই পুলিশ অফিসার নিজেও এই কাজে জড়িত। তখনই সেখানে পুলিশ অফিসার যায় আর ছেলেদেরকে সরিয়ে সে নিজে এই খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব এরপর থেকে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট হাইলাইট করার জন্য। তাই ভালো ভালো কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গেই থাকুন।